দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। বেশিরভাগ চাকরি পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশে যেসব বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে সেই কথা মাথায় রেখে আমরা সব পরীক্ষার উপযোগী ইংলিশ প্র্যাকটিস সেট করব। আজ 9 নম্বর সেট। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অঙ্ক ও রিজনিংয়ের প্রস্তুতির জন্য আমার অপর ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নের যে ডিরেকশন আছে সেখানে বলেছে গ্রামাটিক্যাল এরর 4টে পার্টের মধ্যে দেখো গ্রামাটিক্যাল এরর কোথাও আছে। যদি কোথাও গ্রামাটিক্যাল এরর থাকে তাহলে সেই পার্টটা তোমার উত্তর হবে। যদি সেন্টেন্সে কোথাও গ্রামাটিক্যাল এরর না থাকে তাহলে তোমার উত্তর হবে নাম্বার 4 অর্থাৎ নো এরর। প্রথম যে সেন্টেন্সটা দিয়েছে সেখানে বলেছে রমেশ স্মাইল্ড হোয়েন হি ওয়াজ রিমেম্বারিং হিজ হার্ড আর্লি ইয়ার্স অ্যান্ড হিজ লং রোড টু সাকসেস। রমেশ তার ফেলে আসা সময়ের কঠোর দিনগুলো এবং সফলতার লম্বা রাস্তা পার হবার কথা ভাবতে ভাবতে হাসছিল। এটা মানে করতে চেয়েছে। দেখো এখানে রিমেম্বারিং করেছে। রিমেম্বার সাধারণত প্রোগ্রেসিভ ফর্মে ইউজ হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে রিমেম্বারকে ইউজ করা যাবে না। অর্থাৎ সাবজেক্ট থাকবে অ্যাম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার এবং ভার্বের সঙ্গে আইএনজি। এই ফরম্যাটে আমি রিমেম্বারকে ইউজ করতে পারবো না। যেহেতু এখানে রিমেম্বারিং করা হয়েছে তাই রিমেম্বারিং না করে আমি এই জায়গাটায় রিমেম্বার্ড করব, যেহেতু পাস্ট টেন্সে আছে। তাহলে পুরো সেন্টেন্সটাকে এইভাবে বলা যায়, রমেশ ওয়াজ স্মাইলিং হোয়েন হি রিমেম্বার্ড। বোঝা গেছে? রিমেম্বারিং আইএনজি ফরম্যাটে তুমি করতে পারবে না। তাহলে সেন্টেন্সটাকে আমি লিখতে পারি রমেশ ওয়াজ স্মাইলিং when he remembered। বোঝা গেছে? তাহলে ভুল আছে এই 1 নম্বর পার্টটা, এটা রিমেম্বারিং হবে না। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আছে ইট ইজ টাইম ইউ ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন। ইট ইজ টাইম ইউ ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন। এটার মানে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এইগুলোর মানে হচ্ছে যে সময়টা চলে গেছে তোমার পরবর্তী কাজের সম্বন্ধে সিদ্ধান্ত নেবার। অর্থাৎ তুমি যে সিদ্ধান্তটা নিতে চাইছো তার সময়টা পার হয়ে গেছে। এই অর্থে সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম ইউজ হয়। যে ক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ অ্যাবাউট টাইম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে তখন তার স্ট্রাকচার হবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। এটা খেয়াল রেখো, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট বসবে, তারপরে V2 বসবে। তাহলে আমি বলতে পারি ইট ইজ টাইম ইউ ডিসাইড, নয় ডিসাইডটা ভার্বের 1 ফরম্যাট আছে, তাই আমি এখানে বলবো ইট ইজ টাইম ইউ ডিসাইডেড। খেয়াল রেখো আমি এখানে ইট ইজ টাইম দ্যাট ইউ ডিসাইডেডও বলতে পারতাম। বোঝা গেছে? আমাদের স্ট্রাকচারে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট, এরপরেই সাবজেক্ট না থেকে ইট ইজ টাইমের পরে দ্যাট দিয়ে তারপরে সাবজেক্ট বসালেও এই স্ট্রাকচারটাই থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে V2। কিন্তু যদি ইট ইজ টাইম সাবজেক্ট দিয়ে তোমাকে যদি টু ইউজ করা হয় টিও, তাহলে কিন্তু ভার্বের 1 ফরম্যাট দিতে হবে। তাহলে আমি খেয়াল রাখবো ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি ভার্ব ইউজ করে তাহলে সেই ভার্বটা অবশ্যই V2 ফরম্যাটে হবে। তাই এখানে ডিসাইড না হয়ে ডিসাইডেড হবে। তাহলে ভুল আছে এই 2 নম্বর পার্টটায়। বোঝা গেছে? 3 নম্বরে যেটা দিয়েছে 9/10 অফ দ্য পিলার হ্যাভ রটেড অ্যাওয়ে। রটেড অ্যাওয়ে মানে কি? ক্ষয়ে গেছে। 10 ভাগের মধ্যে 9 ভাগ অর্থাৎ 90% পিলারটা ক্ষয়ে গেছে, এটা বলতে চেয়েছে। দেখো এখানে এই ক্ষেত্রে যখন ফ্র্যাকশন টার্ম দেয়া থাকে, যেমন 9/10, এই যদি ফ্র্যাকশন টার্ম দেয়া থাকে তাহলে অফের পরে যেটা থাকবে সেটাকে আমি সাবজেক্ট হিসেবে ট্রিট করব।
9/10 অফ দ্য পিলার, এই একটা ফ্র্যাকশন টার্ম আছে 9/10, এটা 3/4ও থাকতে পারত। 3/4, 9 দশমাংশ দিয়েছে। এই অফের পরে যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট। এই সাবজেক্টটা সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল হবে। যেহেতু এখানে দ্য পিলার আছে, এটা সিঙ্গুলার আছে, তাই এখানে এটাকেও সিঙ্গুলার বসা উচিত ছিল, কিন্তু এখানে হ্যাভ আছে, তাই হ্যাভটাকে কেটে সিঙ্গুলার ফরম্যাট হ্যাজ ইউজ করো। তাহলে হবে 9/10 অফ দ্য পিলার হ্যাজ রটেড অ্যাওয়ে। তাহলে ভুল আছে এই 3 নম্বর পার্টটায়। বোঝা গেছে? পরে 4 নম্বর পার্টে কি দিয়েছে? A few tiles on Skylab were the only equipments that failed to perform well in outer space. স্কাইল্যাবের কিছু টালি যেগুলো এর যন্ত্রপাতি ছিল তা আউটার স্পেসে ভালো কাজ করতে পারেনি। স্কাইল্যাব সম্বন্ধে তোমাদের জানা আছে, ইউএস অরবিটারি স্পেস ল্যাব, ইটস 3-manned mission all launched in 1973 were used for experiments in zero gravity. সেই স্কাইল্যাবের কথা বলা হচ্ছে। স্কাইল্যাবের যে কিছু টালি যেগুলোকে টালির মতো শেপে আছে, চৌকো চৌকো, সেটা যন্ত্র হিসেবে ট্রিট হচ্ছিল। সেইখানে যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়েছিল সেই ইকুইপমেন্টগুলো ফেল করেছিল, যার জন্য আউটার স্পেসে এটা ভালো কাজ করতে পারেনি। দেখো, ইকুইপমেন্টের প্লুরাল ফরম্যাট ইকুইপমেন্টস না, ইকুইপমেন্টের প্লুরাল ফরম্যাট ইকুইপমেন্ট, তার সঙ্গে এস যোগ করে প্লুরাল ফরম্যাট করতে পারবে না, তাই এই এসটা হবে না। এর সিঙ্গুলার আর প্লুরালের বানানটা একই, সেটা হচ্ছে ইকুইপমেন্ট, তাই ভুল আছে। এই পার্ট 2-এ ভুল আছে। বোঝা গেছে? এটা ইকুইপমেন্টস হবে না, এটা ইকুইপমেন্ট হবে। 5 থেকে 6 নম্বর প্রশ্নের সিনোনিম বার করতে দিয়েছে। কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে। প্রথম 5 নম্বরে যেটা দিয়েছে, নেফারিয়াস এর সিনোনিমস কী হবে? নেফারিয়াসের মানে হচ্ছে দুষ্টু অথবা বদমাস অথবা অসাধু। দুষ্ট, বদমাস বা অসাধু বলতে পারো। তাহলে অপশানগুলো মানে জানতে হবে। ডোসাইল মানে নিরীহ বা অনুগত, এটার মানে নিরীহ বা বলতে পারো অনুগত। ন্যাচারাল, প্রাকৃতিক। নিউরোটিক, নিউরোটিক মানে হচ্ছে বাতিকগ্রস্ত বা বায়ুগ্রস্ত। বাতিকগ্রস্ত লোক বলে না, কোনো একটা বিষয়ে বাতিক আছে বা বায়ুগ্রস্ত লোক। বাতিক বা এটা বাতিকগ্রস্ত লেখো বা বায়ুগ্রস্ত। আর উইকেড মানে হচ্ছে অনিষ্টকর, পাপিষ্ঠ, নীতিহীন, পাপিষ্ঠ বলি। তাহলে বদমাস বা অসাধু সিনোনিমস আমি অবশ্যই বলবো উইকেড, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। 6 নম্বর প্রশ্নে দিয়েছে মেলো এর সিনোনিমস কী হবে? মেলো মানে কোমল, সফট, বা বলতে পারো গন্ধ ও স্বাদে ভরপুর, বা স্মুথ, অথবা অমায়িক বা সদয়। অমায়িক বা সদয়ও বলতে পারো মেলো মানে। কোমল, গন্ধ ও স্বাদে ভরপুর, স্মুথ, অমায়িক অথবা সদয়। মেলোডিয়াস মানে আমরা সবাই জানি সুরেলা বা সুমধুর। ড্রামাটিক, নাটকীয়। জেনিয়াল, জেনিয়াল মানে সদয় বা অমায়িক। এবং ফ্রুটি মানে সমৃদ্ধ। তাহলে অমায়িক যেটা মেলো দেওয়া আছে তার অপশান হবে জেনিয়াল, যেটার মানেও হচ্ছে সদয় বা অমায়িক। বোঝা গেছে? তাহলে উত্তর হবে অপশান নাম্বার 3। 7 আর 8 নম্বর প্রশ্নে বলেছে অ্যান্টোনিম বার করতে। প্রথম যে 7 নম্বরের প্রশ্ন আছে সেটা আছে ক্যামোফ্লাজ। উচ্চারণটা হবে ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজের মানে হলো ছদ্মবেশ বা বলতে পারো গোপনকারী জিনিস। আমি ছদ্মবেশ লিখছি, ক্যামোফ্লাজ। হাইড মানে কি? হাইড মানে লুকানো। রিভিল মানে কি? রিভিল মানে প্রকাশ করা বা অনাবৃত করা। রিভিল প্রকাশ করা বা অনাবৃত করা। ডিসগাইজ ছদ্মবেশ। আর প্রিটেন্ডেড মানে হচ্ছে কৃত্রিম বা বলতে পারো ভান করা। কৃত্রিম বা ভান করা, সেটা হবে প্রিটেন্ডেড। তাহলে ক্যামোফ্লাজ যার মানে ছদ্মবেশ, তার উল্টো ছদ্মবেশ মানে কি? গোপনকারী। গোপনকারী বা গোপনকারী জিনিস, সেটা মানে হবে ক্যামোফ্লাজ। তাহলে তার উল্টো হবে
যেটা অপশান নাম্বার 2-এ আছে রিভিল অর্থাৎ প্রকাশ করা, গোপন না করা, প্রকাশ করা বা অনাবৃত করা, সেটা আছে অপশান নাম্বার 2-এ। 8-এর প্রশ্নে দিয়েছে অ্যাম্পল। অ্যাম্পল মানে হচ্ছে প্রচুর। এর অ্যান্টোনিমস বলতে হবে মিয়াগার। মিয়াগার মানে হচ্ছে অপ্রচুর, প্রচুরের উল্টো। প্রথমেই পেয়ে গেলাম, তাহলে প্রচুর, অপ্রচুর, এটা উত্তর হবে। এবার দেখে নিই বাদবাকিগুলোর মানে কি আছে। কোয়ান্টিটেটিভ মানে পরিমেয়, সাফিসিয়েন্ট পর্যাপ্ত এবং টেস্টি মানে সুস্বাদু। তাহলে অ্যাম্পেলের অ্যান্টোনিমস হবে মিয়াগার। 9 আর 10 নম্বর প্রশ্নে দিয়েছে যে আন্ডারলাইন যে ইডিয়ম আর ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলোর বা ইডিয়মসগুলোর মানে কি হবে অপশান 4টের মধ্যে বলো। বোঝা গেছে? 9 আর 10-এর মধ্যে দিয়েছে। 9-এর প্রশ্নে দিয়েছে when she realized that she had bought a fake product she knew that her money had gone down the drain। যখন সে বুঝতে পারলো যে she had bought a fake product, সে একটা বাজে জিনিস নিয়েছে, প্রোডাক্ট, বাজে প্রোডাক্ট সে হাতে নিয়েছে, পেয়েছে। she knew that her money, যখনই সে বুঝছে বাজে প্রোডাক্ট নিয়েছি, তখন টাকার প্রশ্ন যদি আসে আমি কি বলবো, আমার টাকাটা পুরো জলে চলে গেল, তাই না? যখন আমি একটা খারাপ প্রোডাক্ট হাতে পেয়েছি আমি বললাম যা, আমার টাকাটা পুরো জলে চলে গেল, এটাই আমাদের প্রথম মানে আসে। তাহলে she knew that her money had gone down the drain, তার মানে এটা মানে টাকাটা জলে চলে গেল। টাকাটা জলে চলে গেল তুমি যদি ইংরেজি ভার্সন দাও টু বি ওয়াস্টেড, অথবা টু গেট ভেরি মাচ ওর্স, কোনো একটা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া, সেটা মানেও হচ্ছে গো ডাউন দ্য ড্রেন। গো ডাউন দ্য ড্রেন মানে হচ্ছে টু বি ওয়াস্টেড অর টু গেট ভেরি মাচ ওর্স। তাহলে এক্ষেত্রে হ্যাড গন ডাউন দ্য ড্রেন, নষ্ট হয়ে যাওয়া, সেটা অপশান নাম্বার 1-এ আছে ওয়াজ লস্ট ফর এভার, পুরো টাকাটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেল। পরেই দিয়েছিল এখানে ড্রপড ইন দ্য ড্রেন, ড্রেনে পড়ে গেল, এটা তো হবেই না। গট ওয়াশড অ্যাওয়ে, ধুয়ে চলে গেল। হার মানি ওয়াজ সেফ, কখনোই না। সেই যখন বাজে একটা প্রোডাক্ট পেয়েছে তখন তার মানিটাকে সেফ আমি কি করে বলি। 10 নম্বর প্রশ্নে দিয়েছে দ্য পেরেন্টস আর ইন হাই স্পিরিটস অ্যাজ দেয়ার সন হ্যাজ গট আ ডিসেন্ট জব। ছেলে একটা ভালো চাকরি পেয়েছে, তাতে করে বাবা মা ইন হাই স্পিরিট, ছেলে যখন ভালো চাকরি পাবে বাবা মা অবশ্যই চেয়ারফুল হবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। ভালো চাকরি পেলে শকড হবে না, মদ খেয়ে বসে থাকবে না। ইন গুড পজিশন বলতে পারো যে ভালো একটা পজিশনে থাকবে, কিন্তু বাবা মা যখনই ছেলে চাকরি পাচ্ছে সেটা শুনে বাবা মার মধ্যে একটা বেশ আনন্দ আসে, যেটা চেয়ারফুল, অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 11 আর 12 নম্বর প্রশ্নে কি দিয়েছে। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ গিভেন ইন বোল্ড। দেখতে পাচ্ছ বোল্ড পার্ট দেওয়া আছে একটা সেন্টেন্সের মধ্যে। ওই বোল্ড পার্টটা যদি ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় তাহলে এই 3টে দিয়ে ইমপ্রুভ করতে পারো, আর যদি মনে হয় না ঠিক আছে বোল্ড পার্টটা, তাহলে তোমার উত্তর হবে নো ইমপ্রুভমেন্ট। প্রশ্ন দিয়েছে রবি হ্যাজ বিন ডিম্যান্ডিং এ লট মোর মার্কস ডাজন্ট হি। রবি আরও বেশি নম্বর চাইছে, তাই সে কি তাই চাইছে না, এটা বলেছে, তাই তো। দেখো এটা কোশ্চেন ট্যাগ বলা হয়, ডাজন্ট হি। কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে সিস্টেম কি, যদি মূল সেন্টেন্সটা হ্যাঁ বাচকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে কোশ্চেন ট্যাগটা নেগেটিভ হবে। যদি মূল সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে কোশ্চেন ট্যাগটা পজিটিভ হবে, এটা প্রথম। দ্বিতীয়, এর সঙ্গে যে বি ভার্ব বা হ্যাভ ভার্বটা ইউজ করা হয় সেটা প্রথমে আসবে এবং তারপরে সাবজেক্টটা বসবে। দেখো এখানে যেহেতু পজিটিভ সেন্টেন্সে আছে রবি হ্যাজ বিন ডিম্যান্ডিং এ লট মোর মার্কস, অবশ্যই এখানে নেগেটিভ উত্তর হবে। বোঝা গেছে? এবার দেখব বি ভার্ব বা হ্যাভ ভার্ব যদি থেকে থাকে সেইটা প্রথমে উঠবে, দিয়ে তারপর তুমি নট ইউজ করবে। কেন? এটা পজিটিভ ছিল, তোমাকে নেগেটিভ ইউজ করতে হবে। তারপরে সাবজেক্টটা বসবে, এখানে সাবজেক্ট রবি, রবির বদলে তুমি ইউজ করো হি। কেন? অপশানে সব হি ইউজ করা দেখতে পাচ্ছি। তাহলে উত্তর হবে রবি হ্যাজ বিন ডিমান্ডিং আ লট মোর মার্কস হ্যাজন্ট হি, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে দিয়েছে লেস পিপল কেম টু ওয়াচ ক্রিকেট ম্যাচেস দিস ইয়ার সো দ্য গেট রিসিপ্ট ওয়ার লেসার দ্যান লাস্ট ইয়ার। কম লোক এবছর খেলা দেখতে এসেছে, তাই গেটের যে আয়টা হয়, টিকিট থেকে যে আয়টা হয় সেটা এবছর কম হয়েছে, এটা মানে বলতে চেয়েছে। দেখো কম লোক এসছে তাই কম রিসিপ্ট হয়েছে, এটা ঠিক।
তাহলে এখানে যে বোল্ড পার্টটা এসছে লেস পিউপিল, তার বদলে আমি মেনি, ফিউয়ার, লট অফ না নো ইমপ্রুভমেন্ট কি ইউজ করব। দেখো লেস আর ফিউয়ার এই দুটো কখন ইউজ হয় একটু জেনে রাখো। যখন তুমি কাউন্ট করতে পারবে, যেটা সম্বন্ধে বলা হচ্ছে সেটা যদি তুমি কাউন্ট করতে পারো তাহলে তুমি ফিউয়ার ইউজ করো। সবে কিন্তু কম অর্থে, এখানে লেস দিয়েছে, লেস মানে কম, আমি কম অর্থ ইউজ করব। যদি তুমি দেখতে পাচ্ছ যেটা কম অর্থে ইউজ করছো সেটা যদি কাউন্ট করতে পারো তাহলে তুমি ফিউয়ার ইউজ করবে। আর যদি তুমি কাউন্ট করতে না পারো, ইফ ইউ ডোন্ট কাউন্ট হয়েছে, এটা যদি কাউন্ট করতে পারো, আর ইউ কান্ট কাউন্ট যদি কাউন্ট করতে না পারো তাহলে তুমি লেস ইউজ করো। কীরকম আমি যদি উদাহরণ বলি, যদি কাউন্ট করতে পারো ফিউয়ার ইউজ হবে কিসে কিসে, যেমন মনে করো ডলার, পিউপিল, এদেরকে কাউন্ট করতে পারবে। কেন কম অর্থে ইউজ করা হচ্ছে, খেয়াল রেখো ফিউয়ার বা লেস, তুমি বলবে পিউপিল তো প্রচুর হতে পারে, না সেরকম অর্থ না। ফিউয়ার আর লেস ইউজ হচ্ছে কোথায়, যেখানে কম অর্থে দেবে, কম মানে কম, খুব কম, অর্থাৎ গোনা যেতে পারে। যেখানে তুমি গুনতে পারবে সেখানে ফিউয়ার ইউজ করো, আর যেখানে তুমি গুনতে পারবে না, যেমন মনে করো লেসের ক্ষেত্রে আমি বলতে পারি সল্ট বা সুগার, তুমি গুনতে পারবে না, বোঝা গেছে। অনেস্টি, সততা, তুমি গুনতে পারবে না, তাহলে এইগুলোর ক্ষেত্রে তুমি লেস ইউজ করবে। যেহেতু এখানে লেস পিউপিল দিয়েছে, কম অর্থে ইউজ হয়েছে, পিউপিল যেহেতু তুমি গুনতে পারবে, আবার বলছি পিউপিল গুনতে পারবে কেন এখানে কম অর্থে ইউজ হয় লেসটা। কম অর্থ মানে কম লোক থাকলে তুমি গুনতে পারবে, যেহেতু পিউপিল গোনা যায়, কাউন্ট যদি আমি করতে পারি তাহলে ফিউয়ার ইউজ হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে। পরের প্রশ্ন 13 আর 14 নম্বর প্রশ্নের জন্য ডিরেকশান দেওয়া আছে, যে ইডিয়ম বা ফ্রেজটা ইউজ করা হয়েছে বোল্ড করে লেখা আছে, তার মানেটা কি হবে অপশান 4টের মধ্যে বলো। ফল ফ্ল্যাট এর মানেটা জানতে হবে, নিয়ে অপশান 4টের মধ্যে কোনটা হবে তোমাকে বলতে হবে। ফল ফ্ল্যাট মানে প্রত্যাশা ব্যর্থ হওয়া, প্রত্যাশা ব্যর্থ হওয়া। দেখো প্রত্যাশা ব্যর্থ হওয়া সেটা অপশান নাম্বার 4-তে আছে। টু ফেল টু প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট, যে এফেক্টটা তুমি চেয়েছিলে সেটা যদি না পাওয়া যায় সেটাকে বলা হয় টু ফেল টু প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট, যেটা প্রত্যাশা ব্যর্থ হওয়া। 1 নম্বর অপশানে যেটা ছিল টু ফেল টু স্ট্যান্ড দাঁড়াতে ব্যর্থ হওয়া, টু ফেল টু রিয়েলাইজ বুঝতে ব্যর্থ হওয়া, টু ফেল টু মেনটেন করতে ব্যর্থ হওয়া। বোঝা গেছে। তাহলে ফল ফ্ল্যাট প্রত্যাশা ব্যর্থ হওয়া সেটা অপশান নাম্বার 4-তে আছে, টু ফেল টু প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট। 14-এ যেটা আছে ডাই হার্ড এটার মানে কি? ডাই হার্ডের মানে পরিবর্তন ও নতুন ধারণার বিপরীত মত, অথবা বলতে পারো স্ট্রংলি অপোজিং চেঞ্জ অ্যান্ড নিউ আইডিয়াস। স্ট্রংলি অপোজিং চেঞ্জ অ্যান্ড নিউ আইডিয়াস, নতুন আইডিয়া এর বিরুদ্ধে সে বলবে, অথবা বলতে পারো আনউইলিং টু চেঞ্জ, কোনো কিছু পরিবর্তন হোক তার বিপরীত মত দেবে, আনউইলিং টু চেঞ্জ। তাহলে ডাই হার্ড এটার মানে হচ্ছে পরিবর্তন ও নতুন ধারণার বিপরীত মত, যেটা অপশান নাম্বার 1-তে আছে, আনউইলিং টু চেঞ্জ। 2 নম্বরে ছিল রেডি টু চেঞ্জ, অবশ্যই হবে না। 3 নম্বরে ছিল ইগোইস্ট মানে স্বার্থপর ব্যক্তি। আর 4 নম্বরে ছিল অ্যারোগ্যান্ট মানে অহংকারী। বোঝা গেছে। পরের প্রশ্ন 15 থেকে 19 নম্বর প্রশ্নে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। 15 নম্বরের প্রশ্নে উই ওয়ান্ট হার ড্যাশ দ্য ডেঞ্জার, যেটুকুনি মানে বোঝা যাচ্ছে আমরা তাকে সতর্ক করেছিলাম ডেঞ্জারটার বিষয়, অর্থাৎ যে সমস্যাটা আসছে সেটা বিষয়ে আমরা তাকে সতর্ক করেছিলাম। এবার দেখো ওয়ার্ন সতর্ক করা, ওয়ার্ন সামবডি, এগেনস্ট সামথিং, এগুলোর মানে কি? ওয়ানের পরে কোনো ব্যক্তি থাকবে সেজন্য সামবডি, এগেনস্ট আমি ইউজ করব যদি তারপরে সামথিং থাকে। এখানে দেখো ওয়ান
তারপরে ব্যক্তি আছে, আমরা তাকে ওয়ান করেছিলাম। এখানে প্রিপোজিশন কী দেবো, এরপরে আছে সামথিং অর্থাৎ ডেঞ্জার। ওয়ান সামবডি এগেনস্ট সামথিং, ওয়ান সামবডি আছে, সামথিং আছে, তাহলে আমি এখানে এগেনস্ট বসাবো, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? তাহলে ওয়ান সামবডি এগেনস্ট সামথিং, এই ফ্রেজাল ভার্বটার মানে হচ্ছে অ্যাডভাইস সামওয়ান নট টু ডু সামথিং বিকজ ইট মে হ্যাভ ডেঞ্জারাস অর আনপ্লেজেন্ট রেজাল্ট। এর মানে হচ্ছে কাউকে কোনো কিছু বলা বা উপদেশ দেওয়া যে ওটা তুমি করো না, কারণ ওটা করলে কোনো একটা ডেঞ্জারাস বা আনপ্লেজেন্ট রেজাল্ট আসতে পারে। তখনই আমরা ওয়ান সামবডি এগেনস্ট সামথিং ইউজ করব। দেখো, ওয়ান অফও ইউজ করা যায়। ওয়ান অফ সামওয়ান বা সামথিং এই অর্থে ইউজ হবে টু অ্যাডভাইস সামওয়ান দ্যাট সামথিং ব্যাড ইজ লাইকলি টু হ্যাপেন। টু অ্যাডভাইস সামওয়ান দ্যাট সামথিং ব্যাড ইজ লাইকলি টু হ্যাপেন। যেমন মনে করো, আমি যদি ওয়ান অফের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, প্লিজ, এটা প্লিজ লিখলাম, হ্যাঁ, প্লিজ ওয়ান রমেন অফ দ্য হেভি ট্রাফিক। হেভি ট্রাফিক হয়েছে, তার জন্য তুমি রমেনকে কি করব, ওয়ান করো, অর্থাৎ তাকে সতর্ক করো। দেখো এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে কিন্তু রমেশকে সতর্ক মানে রমেশকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, টু অ্যাডভাইস সামওয়ান দ্যাট সামথিং ব্যাড ইজ লাইকলি টু হ্যাপেন। খারাপ হতে পারে, এখানে খুব জ্যাম হয়েছে, তুমি ওই রাস্তা দিয়ে এসো না। এইটা কি সেন্সে ইউজ হচ্ছে, এটা অ্যাডভাইসের সেন্সে ইউজ হচ্ছে। যখন অ্যাডভাইসের সেন্সে ইউজ হবে তখন কিন্তু ওয়ান অফ ইউজ করবে। আর যখন আসন্ন কোনো একটা ডেঞ্জার বা আনপ্লেজেন্ট রেজাল্ট হতে চলেছে তখন তুমি ওয়ান সামবডি এগেনস্ট ইউজ করো। বোঝা গেছে? 16 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে লাইক হিউম্যানস জু অ্যানিমেলস মাস্ট হ্যাভ এ ডেন্টিস্ট ড্যাশ দেয়ার টিথ। অপশান যেটা দেওয়া আছে ফিল বা তার বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আমরা যদি ফিলটাকে ধরে মানে করার চেষ্টা করি যে মানুষের মতো চিড়িয়াখানায় যে সমস্ত প্রাণীরা থাকে তাদেরও দাঁতের গর্ত বুঝিয়ে দেওয়ার জন্য কোনো একটা ডেন্টিস্ট দরকার, এই তো। দেখো এক্ষেত্রে আমরা কি ইউজ করব, যা তার জন্য একটা জিনিস আগে জেনে রাখো। এক্ষেত্রে আমরা কজেটিভ ভার্ব, এই ধারণাটা একটু আগে জেনে নেব, তারপরে তোমরা এটার উত্তর করবে। আমি এখানে কি বললাম, কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কী জানো? পজিটিভ ভার্ব কখন ইউজ হয় সেটা জানো? পজিটিভ ভার্বস আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট ডাজ নট পারফর্ম দ্য অ্যাকশন হিমসেলফ বাট গেট ইট ডান বাই এ থার্ড পারসন। কী বললাম? পজিটিভ ভার্ব আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট doesn't perform the action. the action মানে কাজটা, অর্থাৎ ভার্ব যেটাকে বলা হবে সেই ভার্ব বা কাজটা সাবজেক্ট নিজে থেকে করবে না, নিজে করবে না, কিন্তু গেট ইট ডান বাই এ থার্ড পারসন। বোঝা গেছে? নিজে করবে না কিন্তু অন্য কাউকে দিয়ে করাবে, তখনই পজিটিভ ভার্বের ইউজ হয়। যেমন মনে করো আমি যদি বলি আমি করলাম, মানে আমি নিজে করেছি, কিন্তু আমি যদি বলি আমি করালাম, মানে আমি নিজে করিনি কিন্তু আমি কোনো একটা ব্যক্তিকে দিয়ে করিয়েছি। এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে আমি করব না কিন্তু আমি কাউকে দিয়ে করাবো, তখনই পজিটিভ ভার্বের ধারণা আসে। সাধারণত আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে পজিটিভ ভার্বগুলোকে ইউজ করা হয় সেইগুলো হলো হেল্প, গেট, মেক, হ্যাভ, লেট অথবা কিপ। সাধারণত এইগুলোকে ইউজ করা হয় পজিটিভ ভার্ব হিসেবে, মানে আমি নিজে করলাম না কিন্তু আমি কাউকে দিয়ে কাজটা করিয়ে নিলাম।
কিন্তু দেখো এদের ইউজ আমরা কিভাবে করব সেটা ডিপেন্ড করে। যেমন মনে করো গেট, গেট আর হেল্প এই দুটোকে আগে আমি আলাদা করে বলি, তারপর এইগুলোকে আমি আলাদা বলবো। গেট আর হেল্প এই যে পজিটিভ ভার্বগুলো আছে সাধারণত এইগুলো নন লিভিংয়ের সাথে ইউজ হবে। মনে করো গেট, গেটটা আমি কি বলছি নন লিভিং, নির্জীব, নন লিভিং এর সাথে ইউজ হবে। কি জিনিস সেটা উদাহরণ দেখো, ইউজ বা ব্যবহৃত হবে। এর ক্ষেত্রে যেখানে আমি নন লিভিংয়ের সাথে ইউজ করব গেটটাকে, সেক্ষেত্রে গেটের টেন্স অনুযায়ী যদি তুমি বর্তমানকালে ইউজ করো তাহলে অবশ্যই গেট করবে, যদি অতীতকালে ইউজ করো গেট না করে তখন গট ইউজ করবে। কিন্তু এটা যেটাই ইউজ করো না কেন, সে প্রেজেন্ট ফর্ম্যাটে করো বা অতীতে করো না কেন, ওই সেন্টেন্সে কাউকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে যে যখন পজিটিভ ভার্ব ইউজ করবে তখন যে 2 নম্বর ভার্বটা ইউজ হবে, সেই 2 নম্বর ভার্বটা অর্থাৎ সেকেন্ড ভার্ব যেটা থাকবে তার সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। সেকেন্ড ভার্ব যেটা থাকবে তার থার্ড ফর্ম বসবে যদি আমি গেট ইউজ করি। সাধারণত গেট, মেক, হ্যাভ এইগুলি ইউজ হয়, তাই আমি গেটটাকে জোর দিচ্ছি। গেট বসবে নন লিভিংয়ের সাথে ইউজ করব, কিন্তু গেট থাকার পরে যে সেকেন্ড ভার্বটা থাকবে তার কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে। এটা গেট বসুক বা টেন্স অনুযায়ী গট বসুক, এটা কিন্তু যে সেকেন্ড ভার্বটা বসবে তার সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। সেকেন্ড ভার্বটা কী জিনিস সেটা একটু দেখে নাও। যেমন মনে করো আমি যদি বলি রমেন চিঠি লিখিয়েছিল, রমেন চিঠি লিখিয়েছিল, রমেন গেট, কেন গেট ইউজ করলাম আমি বলছি। রমেন গেট দ্য লেটার রিটেন, রমেন চিঠি লিখিয়েছিল, সাবজেক্টকে রমেন। এবার আমি দেখব রমেন নিজে করেনি, ঠিক, রমেন কাউকে দিয়ে চিঠিটা লিখিয়েছিল। যাই ভাবছি কাউকে দিয়ে চিঠি লিখিয়েছিল তাহলে আমি পজিটিভ ভার্ব ইউজ করব। এবার কি ইউজ করব, আমি প্রশ্ন করব কি লিখিয়েছিল, আমি প্রশ্ন করব কি লিখিয়েছিল। যদি কি দিয়ে উত্তর পাই, যদি কি দিয়ে উত্তর পাই তাহলে আমি গেট ইউজ করব। কি লিখিয়েছিল, দেখো কি দিয়ে প্রশ্নের উত্তর করে যেটা পেলাম সেটা নন লিভিং। আমি যে বলেছিলাম না গেট ইউজ করব নন লিভিংয়ের সাথে, নন লিভিংটা কি হবে, রমেন চিঠি লিখিয়েছিল, নিজে কাজ করেনি, অন্য কাউকে দিয়ে করিয়েছে, চিঠি লিখিয়েছে। কি লিখিয়েছে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, যে উত্তরটা পাবে সেটা যদি নন লিভিং হয়, এবং অবশ্যই নন লিভিং হবে কি দিয়ে প্রশ্ন করলে, যদি সেটা নন লিভিং হয় তাহলে বাকি যে আরেকটা থাকছে লিখিয়েছিল, এই যে এইটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সেকেন্ড ভার্ব, রাইট। এই যে সেকেন্ড ভার্বটা থাকবে তার সবসময় থার্ড ফর্মটা এখানে ইউজ করবে। বোঝা গেছে? এইটা গেট করো কি গট করো টেন্স অনুযায়ী তাতে কিছু আসে যায় না, কিন্তু যদি সেন্টেন্সে গেট বা তার পাস্ট টেন্স যাই ইউজ করো না কেন, সেকেন্ড যে ভার্বটা থাকবে তার সবসময় থার্ড ফর্ম এখানে ইউজ হবে। রমেন গেট দ্য লেটার রিটেন, রমেন গেট দ্য লেটার রিটেন, রমেন লেখাটা লিখিয়েছিল। এবার তার মানে কি তাই যে গেট সাধারণত নন লিভিংয়ের সঙ্গেই বসাবো? না, তুমি নন লিভিং না করে যদি তুমি কি দিয়ে প্রশ্নের উত্তর না পেয়ে কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাও, সেক্ষেত্রে কিন্তু সেটা নন লিভিং বলে না, সেটা লিভিং বিইং বা সজীব বস্তু বলা হয়। আমি একই রকম একটা সেন্টেন্স লিখছি, দেখো, রমেন গট মি টু রাইট দ্য লেটার, এটাও ঠিক। দেখো গেট ইউজ করা হয়েছে যেহেতু পাস্ট টেন্সে ছিল তাই গট করেছি। এবার রমেন লিখিয়েছিল, কাকে দিয়ে লিখিয়েছিল, দেখো কাকে দিয়ে কাকের প্রশ্ন পাচ্ছ, আমাকে। কাকে দিয়ে যখন প্রশ্নের উত্তর পাবে তখন ভাববে এটা লিভিং বিইংকে ইউজ করছে। যদি কাকে দিয়ে প্রশ্নের তুমি উত্তর পাও, তুমি এক্ষেত্রে টু রাইট করতে পারো, অথবা টুটাকে বাদ দিয়ে শুধুমাত্র ভার্বের ওয়ান ফর্ম করতে পারো। কোনটার? যেটা সেকেন্ড ভার্ব আছে। রমেন আমাকে চিঠি লিখিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন পেয়েছো, কাকে দিয়ে প্রশ্নের উত্তর যদি পাও তাহলে তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারবে না, আইদার তারপরে ভার্বের ওয়ান ফর্ম ইউজ করো অথবা 2 + V1 ইউজ করো। বোঝা গেছে?
এরপরে মনে করো আমি যদি বলি মেক, যেগুলো সবচেয়ে বেশি আছে গেট আর মেক, মেক বা হ্যাভ। মেক সাধারণত লিভিং বিইংয়ের সঙ্গে ইউজ হয়। লিভিং বিইং কী করে ইউজ হবে আমি বললাম, কাকে দিয়ে প্রশ্নের উত্তর যদি পাও লিভিং বিইং ভাববে। যেমন মনে করো আমি যদি ইউজ করি রমেন মেড মি রাইট, মেড মি রাইট, রমেন আমাকে লিখিয়েছিল, রমেন মেড মি রাইট। এবার দেখো রমেন নিজে কাজ করেনি, কাউকে দিয়ে করেছিল, তার মানে পজিটিভ ভার্ব ইউজ হবে। কাকে লিখিয়েছিল, কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি, তাহলে এটা লিভিং বিইং হয়ে গেল কাকে দিয়ে প্রশ্নের উত্তর পেলে। যদি এক্ষেত্রে হয় আমি দেখব যে সেকেন্ড ভার্বটা পড়ে আছে কি লিখিয়েছিল, তার সবসময় ওয়ান ফরম্যাট এখানে বসবে। বোঝা গেছে? তাহলে রমেন মেড মি রাইট, রমেন আমাকে লিখিয়েছিল। তুমি যদি আরও একটু দেখো, আরও আমি যদি সেন্টেন্স দিই, সি মেড মি ওয়াশ দ্য ক্লথ, সে আমাকে কাপড়গুলো কাচিয়েছিল। এবার সে নিজে কাচেনি, কাউকে দিয়ে কাচিয়েছিল, তার মানে এটা পজিটিভ ভার্ব ইউজ হবে। এখানে আমি দেখব মেক ইউজ করব না গেট ইউজ করব। গেট আমি তখনই ইউজ করব যদি নন লিভিং হয়, আর লিভিং হলে মেক ইউজ করব। এবার কাচিয়েছিল, কাকে কাচিয়েছিল? আমাকে। কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এটা লিভিং বিইং। লিভিং বিইং যদি হয় এখানে মেক ইউজ করো বা মেকের পাস্ট ফর্ম মেড ইউজ করো, যেহেতু সেন্টেন্সটা অতীতকালে আছে তাই এটা মেড ইউজ করেছে। এখানে যাই ইউজ করো, এখানে যে ভার্বটা সেকেন্ড ভার্বটা কী করিয়েছিল, তোমাকে কাজটা কী করেছিল, ধুইয়েছিল, সেইটার সবসময় ওয়ান ফর্ম। এই যে পরবর্তী যে ভার্বটা থাকবে তার ওয়ান ফর্ম্যাট বসবে। তাহলে গেট যদি ইউজ হয়, যে সেকেন্ড ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম ইউজ হবে। আর যদি মেক ইউজ করো সবসময় ভার্বের ওয়ান ফরম্যাট ইউজ করো। বোঝা গেছে? তাহলে 16 নম্বর প্রশ্নে ছিল লাইক হিউম্যানস জু অ্যানিমালস মাস্ট হ্যাভ এ ডেন্টিস্ট ড্যাশ দেয়ার টিথ। মানুষের মতো জু অ্যানিমালসদের মাস্ট হ্যাভ থাকতে হবে, ডেন্টিস্ট থাকতে হবে। এখানে হ্যাভটা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আমি হ্যাভের পর আমি দেখতে পাচ্ছি ইউজ করা হয়েছে লিভিং বিইংকে। লিভিং বিইংকে ইউজ করা হলে আমি সবসময় বলেছিলাম ভার্বের ওয়ান ফরম্যাট বসবে। এখানে ফিল বসানো হয়েছে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। এরকম যদি তুমি আর একটা সেন্টেন্স চাও, হ্যাভ না রেখে হ্যাভের পাস্ট ফর্মও করতে পারে। দেখো মনে করো সেটা হ্যাভের বদলে হ্যাড ইউজ করতে পারি। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, ডক্টর রয় হ্যাড হিজ নার্স টেক দ্য পেশেন্ট পেশেন্টস টেম্পারেচার। ডক্টর রায় তার নার্সকে রুগীটার টেম্পারেচার মাপতে বলেছেন। ডক্টর রায় নিজে করেননি, কাউকে দিয়ে করিয়েছেন। এখানে হ্যাভ যে পজিটিভ ভার্ব তার পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার যদি হ্যাড ইউজ করা হয় আমি দেখব কাকে। দেখো এর ঠিক পরেই যে পজিটিভ ভার্বটা ইউজ করো তার ঠিক পরেই কিন্তু যাকে দিয়ে কাজটা করাবে সে যদি থেকে থাকে এখানে আছে, তাহলে যে পরবর্তী ভার্বটা বসবে সেটা সবসময় ভার্বের ওয়ান ফরম্যাট বসবে। আমি এটাই বলার চেষ্টা করছি। বোঝা গেছে? পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্নে বলেছে দ্য কোর্ট ড্যাশ কগনিজেন্স অফ দ্য ক্রিমিনালস ওয়ার্ড। কগনিজেন্স মানে কি? স্বীকার করা বা অবগত হওয়া। দেখো একটা ইডিয়াম আছে যেটা হলো টেক কগনিজেন্স অফ সামথিং। টেক কগনিজেন্স অফ সামথিং এটার মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অর কনসিডার সামথিং, কিছু একটা বোঝা বা কিছু একটাকে বিবেচনা করা। অথবা বলতে পারো টু টেক নোটিস অফ সামথিং, কিছু একটা গোচরে আনা, টু টেক নোটিস অফ সামথিং। এক্ষেত্রে দ্য কোর্ট টুক কগনিজেন্স অফ দ্য ক্রিমিনালস ওয়ার্ড, এটা উত্তর হবে দোষীর কথা কোর্টে অবগত হয়েছিল। টেক কগনিজেন্স অফ সামথিং মানে কিছু একটা সম্বন্ধে অবগত হওয়া। সেটাই এখানে বলতে চেয়েছি যে ক্রিমিনাল যেটা বলেছিল তার কথাটা কোর্ট অবগত হয়েছিল, অর্থাৎ কোর্ট জেনেছিল। তাই আমি এখানে করব দ্য কোর্ট টুক কগনিজেন্স অফ দ্য ক্রিমিনালস ওয়ার্ড। বোঝা গেছে? পরের প্রশ্ন
18 নম্বর প্রশ্নে বলেছে ড্যাশ দ্য লাস্ট 10 ইয়ার্স উই হ্যাভ বিন ভিকটিমস অফ অ্যাবিউজ। শেষ 10 বছর ধরে আমরা অ্যাবিউজ শিকার হচ্ছে। এবার দেখো এখানে লাস্ট 10 বছর দেওয়া হয়েছে, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম সময়ের ব্যাপ্তি বোঝায়, 1 সপ্তাহ ধরে, 5 মিনিট ধরে, কখন থেকে শুরু হয়েছে আমি জানি না, 10 বছর ধরে, কিন্তু 10 বছরটা কোথা থেকে শুরু হয়েছে আমি জানি না, সেটাকে আমরা পিরিয়ড অফ টাইম বলবো। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে সাধারণত ফর ইউজ হয়, তাহলে এক্ষেত্রে ফর দ্য লাস্ট 10 ইয়ার্স হবে। আর খেয়াল রাখো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স ইউজ হয়, যেমন সোমবার থেকে, 1999 সাল থেকে, একদম উল্লেখ করে দিচ্ছ যে কোথা থেকে হচ্ছে, তখন কিন্তু সিন্স ইউজ হবে। যেহেতু এখানে পিরিয়ড অফ টাইম অথবা সময়ের ব্যাপ্তি বোঝানো হয়েছে, তাই এখানে ফর ইউজ করো। 19 নম্বর প্রশ্নটা, ড্যাশ ইউ হিয়ার দ্য প্রেসিডেন্ট স্পিচ। তুমি কি প্রেসিডেন্টের স্পিচটা শুনেছিলে? অতীতকালে যদি কোনো প্রশ্নবাদক শব্দ করতে চাও তাহলে ডিড ইউজ করো। ডিড ইউ হিয়ার দ্য প্রেসিডেন্ট স্পিচ, তুমি কি প্রেসিডেন্টের স্পিচটা শুনেছিলে? তাহলে উত্তর হবে অপশান নাম্বার 4। পরের প্রশ্নে দিয়েছে কারেক্টলি স্পেলড যেটা আছে ওয়ার্ডটা সেটাকে বাছতে হবে। ম্যালিয়েবল, ম্যালিয়েবল অপশান নাম্বার 1-এর এটা ঠিক আছে, যার মানে হচ্ছে নমনীয়। ম্যালিয়েবল বোঝা গেছে, এই বানানটা ঠিক আছে। 21 আর 22 নম্বর প্রশ্নে ওয়ান ওয়ার্ড করতে দিয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 21 নম্বর প্রশ্নে বলেছে আনফেয়ার অ্যাডভান্টেজেস অফ মেম্বার্স অফ ওয়ানস ওন ফ্যামিলি। নিজের আত্মীয়ের জন্য অন্যায্য সুযোগ নেওয়া তাকে বলা হয় স্বজন পোষণ। বর্তমানে এই ওয়ার্ডটা খুবই চালু, তোমরা সবাই জানো। স্বজন পোষণ, নেপোটিজম, নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ। বাদবাকিগুলো মানে জেনে নাও একটু। অপটিমিজম মানে আশাবাদ, প্ল্যাগিয়ারিজম মানে লেখা চুরি বা কারোর রচনা চুরি, কেউ একটা লিখেছে সেখান থেকে ঝেড়ে দিয়েছে, ঝেড়ে পুরো লিখে দিয়েছে, সেটাকে বলা হবে প্ল্যাগিয়ারিজম। নেপোটিজম মানে বললাম স্বজন পোষণ, নিজের আত্মীয়ের জন্য সব সুযোগ সুবিধা দেবে। আর রিজিওনালিজম মানে হচ্ছে আঞ্চলিকতাবাদ। বোঝা গেছে। 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে ওয়ান হু ইটস বোথ ভেজিটেবলস অ্যান্ড মিটস, অর্থাৎ শাকসবজিও খাবে মাছ মাংসও খাবে, তাকে বলা হবে অমনিভোরাস বা সর্বভোগ, যেটা অপশান নাম্বার 1-এ আছে। এই বানানটার কি মানে আমি জানি না, এর অর্থ খুব সম্ভবত পাওয়া যাবে না কোথাও। হার্বিভোরাস মানে তৃণভোজী এবং কার্নিভোরাস মানে মাংসাশী। এটা তৃণভোজী আর এটা হচ্ছে মাংসাশী। তাহলে যে মাংস আর তৃণ সবই খায় তাকে বলা হবে অমনিভোরাস বা সর্বভোগ। পরের প্রশ্ন, পরের ভয়েস চেঞ্জ করতে দিয়েছে কুইনাইন টেস্ট বিটার, কুইনাইন তেতো, কুইনাইন টেস্ট বিটার। এবার দেখো এক্ষেত্রে যখন এরকম দেবে এই সেন্টেন্সগুলো যেগুলো ইউজ হয়েছে এগুলোকে কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ, কোয়াসি মানে অর্ধেক, কোয়াসি প্যাসিভ ভয়েস কর্মকর্তৃবাচ্য বলে। অর্ধেক প্যাসিভ মানে অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, তাকেই আমরা কোয়াসি প্যাসিভ বলবো। অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। সাধারণত এই জাতীয় সেন্টেন্সগুলো যেমন কুইনাইন টেস্ট বিটার, এই যে সেন্টেন্সটা দিয়েছে দেখবে এই যে ভার্বটা ইউজ করা হয়, এই যে ভার্বটা, এই ভার্বের আগে সাবজেক্ট আছে এবং এই ভার্বের পরে যেটা থাকে সেটা যদি কমপ্লিমেন্ট হয় অর্থাৎ পরিপূরক, যেটাই কুইনাইন সেটাকে আমি তেতো বলতে পারি, মানে কুইনাইনের মতো তেতো। এই যে কথাগুলো আমরা বলি কুইনাইনের মতো তেতো, রক্তের মতো লাল, এই যে কথাগুলো ইউজ করা হয় তাহলে এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, অর্থাৎ যেটা এখানে ইউজ করা হয়েছে তার পরিপূরক শব্দ সে কীরকম, কীরকম প্রশ্ন করো, কী রকম, তার উত্তর যদি পাও তাকে আমি কমপ্লিমেন্ট বলবো। এইগুলোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সাধারণত আমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো থাকে সেগুলোর মধ্যে টেস্ট, স্মেল, ফিল, দেখো সবই অনুভূতির বিষয়। সেই সমস্ত ভার্বগুলো কপুলা ভার্ব বলতে পারো, মিন্স যেগুলো সাধারণত অনুভূতি দিয়ে বোঝা যায়। তুমি কাউকে বলতে পারবে না, কিছু একটা খাবারকে তোমাকে বললো কীরকম টেস্ট, তুমি বলবে হেভি টেস্ট, কিন্তু হেভি টেস্ট মিন্স কি তুমি কাউকে বোঝাতে পারবে না। এইগুলি অনুভূতির বিষয়। স্মেল গন্ধ, গন্ধটা কীরকম, খুব ভালো মিষ্টি মিষ্টি গন্ধ, কিন্তু তোমাকে কাউকে গন্ধটা বলতে পারবে না। বোঝা গেছে। এই যে জিনিসগুলো ফিল অনুভূতি,
এই সমস্ত জিনিসগুলো অনুভূতি তুমি কাউকে বোঝাতে পারবে না। এইগুলো যদি ইউজ হয় এবং যদি কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়, অর্থাৎ কোয়াসি প্যাসিভ, অর্থাৎ ভার্ব থাকবে, আগে সাবজেক্ট থাকবে, তার সম্বন্ধেই কীরকম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, এবং এই ভার্বগুলো যদি এইগুলো হয় তাহলে তোমাদেরকে আমি একটা স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি, সেই স্ট্রাকচারে উত্তর করো। যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তাকে প্রথমে বসাবে, প্লাস বি ভার্বের ক্ষেত্রে ইজি বসিও, তারপর কীরকম দিয়ে প্রশ্নের উত্তরটা এখানে বসিও, প্লাস বসিও হোয়েন ইট ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন এক্ষেত্রে সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, কীরকম বিটার, তাহলে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে, কার সম্বন্ধে, কুইনাইন সম্বন্ধে কথা বলা হচ্ছে, আমি এখানে কুইনাইন লিখব, বোঝা গেছে। তারপরে ইজ দেবো, কীরকম বিটার, আমি এখানে বসাবো, আমি তারপর লিখব হোয়েন ইট ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম টেস্ট আছে, তার থার্ড ফর্ম হচ্ছে টেস্টেড। কুইনাইন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, যেটা অপশান নাম্বার 1 মধ্যে আছে, বোঝা গেছে। এরকম আরও কিছু তোমরা উদাহরণ পেতে পারো, যেমন মনে করো আমি যদি বলি দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধ মধুর। এবার আমি কি করব, যেহেতু দেখতে পাচ্ছি এই যে ভার্বটা আছে গোলাপ, গোলাপটা কীরকম, দেখো কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে আমি যদি বলি গোলাপের গন্ধ, তুমি যতক্ষণ না কীরকম উত্তর পাচ্ছ সেন্টেন্সটা কিন্তু ঠিক হচ্ছে না। যাই বললে কীরকম, আমি বললাম সুইট, তখন আমি বলবো এটা কোয়াসি প্যাসিভ হিসেবে ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বুঝে গেছে। তাহলে এর উত্তরটা কী হবে, দ্য রোজ, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে রোজ, তারপরে ইজ দেবো, তারপর কীরকম সুইট বসাবো, অর্থাৎ কমপ্লিমেন্টটাকে বসাবো, হোয়েন ইট ইজ, যখন এটাকে স্মেলের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, স্মেলড, SMELT, বোঝা গেছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজন বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড গিভেন বিলো। অ্যাজ জলি অ্যাজ এ ড্যাশ, অ্যাজ জলি অ্যাজ এ শু ব্রাশ, এটা হবে উত্তর। অ্যাজ জলি অ্যাজ এ শু ব্রাশ এটার মানে হচ্ছে চেয়ারফুল, CHEERFUL, বা বলতে পারো ব্রিথ, প্রফুল্ল, বোঝা গেছে। তাহলে অ্যাজ জলি অ্যাজ এ শু ব্রাশ এটা হচ্ছে কম্প্যারিজন, অ্যাজ জলি অ্যাজ এ শু ব্রাশ, টুথব্রাশ না, বোঝা গেছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে যাওয়ার আগে এখানে দেখো ক্যাট আর ফ্লাইও আছে, এগুলো কখন ইউজ হয় একবার জেনে রাখো। অ্যাজ জিলাস, GEELOUS, অ্যাজ জিলাস অ্যাজ এ ক্যাট হয়, যদি ক্যাট ইউজ করতে হয় তাহলে অ্যাজ জিলাস অ্যাজ এ ক্যাট হবে, আর যদি ফ্লাই ইউজ করতে হয় তাহলে অ্যাজ জয়ফুল, অ্যাজ ফ্লাই। এই হচ্ছে স্ট্রাকচার, অ্যাজ জলি হলে সুব্রাস, অ্যাজ জিলাস হলে ক্যাট, অ্যাজ জয়ফুল হলে ফ্লাই। আজকে শেষ প্রশ্ন দেখো, এখানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, অর্থাৎ 1 নম্বর আর 6 নম্বর সেন্টেন্সটা ফিক্সড আছে, মাঝখানে PQRSকে রিঅ্যারেঞ্জ করে তোমাকে একটা প্যারাগ্রাফ ফরম্যাট করতে হবে, অপশানগুলো দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা বলেছিল মাই ফ্রেন্ড ওয়েন টু লিভ ইন এ ভিলেজ, আমার বন্ধু একটা গ্রামে গেল সেখানে থাকবে বলে, আর 6 নম্বর সেন্টেন্সে দিয়েছে ইট ডিড নট লাইক টু ওয়ার্ক, এটা কাজ করতে পছন্দ করতো না। বাদবাকি পিতে দেওয়া আছে বাট ইট ওয়াজ আ ভেরি স্লো অ্যানিমেল, কিন্তু একটা স্লো অ্যানিমেল ছিল এটা। সো মাই ফ্রেন্ড বট এ ডাঙ্কি ফর ₹5000, 5000 দিয়ে একটা ডাঙ্কি কিনলো। ওয়ান ডে হিজ নিউ নেবার টোল্ড হিম দ্যাট হি মাস্ট বাই এ ডাঙ্কি, নতুন প্রতিবেশী তাকে বলল যে তার একটা ডাঙ্কি কেনা উচিত। আর এসে দেওয়া আছে এভরি ফ্যামিলি দেয়ার হ্যাড এ ডাঙ্কি, সেখানে প্রত্যেকের একটা করে ডাঙ্কি ছিল। দেখো আমার বন্ধু ভিলেজে গেল, এখানে আমি দেয়ার দেখতে পাচ্ছি, দেয়ার মানে কি, দেয়ার মানে সেখানে, অর্থাৎ ভিলেজে। তাহলে আমি বলতে পারি যে আমার বন্ধু একটা ভিলেজে গেল, এভরি ফ্যামিলি দেয়ার হ্যাড এ ডাঙ্কি, সেখানে প্রত্যেকের কাছে একটা করে ডাঙ্কি ছিল। তাই এস দিয়ে শুরু, এটাকে চেক করো। এসের পরে আর, প্রত্যেক ফ্যামিলিতে একটা করে ডাঙ্কি ছিল, তারপর আমি দেখছি আর হতে পারে। ওয়ান ডে হিজ নিউ নেবার টোল্ড হিম দ্যাট হি মাস্ট বাই এ ডাঙ্কি, যেহেতু প্রত্যেকের কাছে একটা ডাঙ্কি ছিল, তার প্রতিবেশী বলল তোমারও একটা ডাঙ্কি থাকা দরকার। তারপরে কিউতে কী করলো, সেই জন্য সে একটা ডাঙ্কি কিনলো,
এবং পিতে বলল কিন্তু এটা ছিল খুব স্লো অ্যানিমেল, তাহলে এটা হচ্ছে ঠিক। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।